আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পরিচিত করব বাংলাদেশের বা এই উপমহাদেশের বঙ্গোপসাগরের আদিবাসী কারা। তো একটু ম্যাপটা দেখি। উপমহাদেশের আদিবাসী বলতে শুধুমাত্র বাংলা নয়, এখানে রাখাইন, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম, পশ্চিমবঙ্গ, তারপর বিহার, তারপর এখানকার আসল মানে মেঘালয় আছে। এখানকার আদিবাসী কারা সে বিষয়ে আমরা আজকে দেখব। তো আমাদের নানান ধরনের জাতি রয়েছে আমাদের বাংলাদেশে। আমরা আজকে এখন বর্তমানে আগে বাংলাদেশ সম্পর্কে জানবো। বাংলাদেশের কারা আদিবাসী বা কারা আদিবাসী নয় বা কারা অন্য কোনো জাতি, সে বিষয়ে আজকে আমি ধারণা দিব। আদিবাসী বলতে সর্বপ্রথমে আসবে হচ্ছে আপনার আদিবাসী একের মধ্যে আসছে হচ্ছে অস্ট্রিক। অস্ট্রিক বলতে এখানে বোঝানো হয় সাধারণত বাঙালিদের। বাঙালিদের পূর্বপুরুষ হচ্ছে অস্ট্রিক, মানে তারাই হচ্ছে সর্বপ্রথমে উপমহাদেশে এসেছিল। তাদের সাল হচ্ছে আষাঢ় সাল হচ্ছে পনেরোশো পনেরোশো হাজার খ্রিস্টপূর্ব। 15,000 পূর্বে এই বাংলাদেশে বা উপমহাদেশে এসেছিল। তারা শুধুমাত্র আমাদের বাংলাদেশেরই আদিপুরুষ নয়, তারা হচ্ছে পশ্চিমবঙ্গ বলেন বা কলকাতা বলেন বা তারপরে হচ্ছে আপনার আসাম বলেন, এই অঞ্চলগুলোর আদিবাসী ছিল। অস্ট্রিকটা শুধুমাত্র এই বাংলাদেশ বা কলকাতারই শুধু নয়, তারা ছিল হচ্ছে আরাকানেরও তারা হচ্ছে আদিপুরুষ। এখন তারা যদি আদিপুরুষ হয়, তাহলে মারমা, চাকমা, খাসিয়া, পংখাই, চাক, মানে অন্যান্য যারা জাত আছে তারা কি? এই জাতের মধ্যে আবার কিছু কিছু জাত আছে যারা হচ্ছে মানে ওই পাশেরও আদিপুরুষ, আবার আমাদের বাংলাদেশেরও আদিপুরুষ। তার মধ্যে আছে হচ্ছে ত্রিপুরা এবং মগ। এরা হচ্ছে এদের বিস্তৃতি অনেক। এর মধ্যে ত্রিপুরারা শুধুমাত্র বাংলাদেশের রাঙ্গামাটি বা চট্টগ্রামেরই শুধু নয়, তারা হচ্ছে সিলেটেও বসবাস করে। এছাড়া তাদের নোয়াখালীতেও পাওয়া যায় এবং মগ জাতিদের পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি এদেরকে পটুয়াখালীতেও পাওয়া যায়। মানে এক কথায় বলতে গেলে উপজাতিদের বিস্তৃতি অনেক। তারা হচ্ছে আদিপুরুষ, মানে এই উপমহাদেশেরও আদিপুরুষ, তারা ভারতেরও আদিপুরুষ। তারা হচ্ছে অস্ট্রিকেরই একটা, মানে অস্ট্রিক যখন আসছে অস্ট্রিকের আবার ভাগ হয়ে গেছে। শুধুমাত্র বাঙালি কিন্তু নয়, বাঙালির মধ্যে এই ত্রিপুরা জাতি ছিল, আরও কিছু জাত ছিল, যেমন সাঁওতাল ছিল, ওরাও ছিল, রাজবংশী ছিল, গারো ছিল, এরকম কিছু কিছু জাতি ছিল। তার মধ্যে সর্বপ্রথম যদি আমরা বলি যে একটা জাতির নাম, সেটা হচ্ছে সাঁওতাল। এই সাঁওতাল জাতি হচ্ছে এই উপমহাদেশের সর্বপ্রথম, যদি বলি উপজাতি, তারা আদিবাসী হওয়ার সম্ভাবনা আছে বা আদিবাসী ধরা যায় তাদেরকে। কিন্তু তাদেরকে কখনো আন্দোলন বা কোনো মারামারি বা মানে বাঙালিদের ওপর হত্যাযজ্ঞ চালানো বা অস্ত্র ধরা, এই টাইপসের কোনো জিনিস কিন্তু তাদের মধ্যে দেখা যায়নি। তাদেরকে সাধারণত পাওয়া যায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। এছাড়াও তাদের বিস্তৃতি অনেক। এরা হচ্ছে সব থেকে ভদ্র একটা জাতি, ভদ্র একটা গোত্র বলা চলে বাংলাদেশের। এছাড়া রয়েছে ওরাও, রাজবংশী, কোল, গারো, হজং, হুদুই, মণিপুরী, খাসি, সরব, মুন্ডা। এরা সবাই কিন্তু মানে এদের বিস্তৃতি শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামেই নয়, এদের বিস্তৃতি একাধিক অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়েছে ধরা চলে। তো যখন ছড়িয়ে পড়েছে এদেরকে তখনই বলা চলে যে এরা হচ্ছে উপজাতি। উপজাতির মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে খাসিয়া। খাসিয়াদের চট্টগ্রামের কক্সবাজারে শুধুমাত্র নয়, খাসিয়াদেরকে হচ্ছে বগুড়াতেও পাওয়া যায়, খাসিয়াদের পটুয়াখালীতেও পাওয়া যায়। এছাড়া আসি আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী।
ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে আছে মারমা, চাকমা, লুইস, কুমি, বং, খিয়াং, পাংখোয়া, চাক। যারা হচ্ছে ইতিহাসের স্টুডেন্ট তারা খুব ভালোভাবে বলতে পারবে যে চাকমারা বাংলাদেশের কোন পর্যায়ে রয়েছে। চাকমাদের অংশ কিন্তু তুলনামূলক খুবই কম। তারা কিন্তু আদিবাসী হওয়ার সম্ভাবনা মোটেই নেই। তারা হচ্ছে ধরতে গেলে একটা বাইরের জাতি। চাকমা, মারমা, লুইস এদের শতাংশ যদি আমি চাকমা, মারমা যারা সাধারণত আন্দোলন করে আসছে, যাই হোক, যার মধ্যে আছে বম আছে। সাধারণত বমের আবার দুই জাতি আছে। এই জাতি আছে একটা বনযোগী বম, একটা হচ্ছে বম। তো এরা যারা আন্দোলন করে আসছে তারা সাধারণত বাংলাদেশে খুব একটা রেট হারে বেশি নাই। তাদের সংখ্যা বলা গেলে 0.01। তারা 0.01 হয়ে তারা বাংলাদেশের অংশ দাবি করে। ধরতে গেলে বলা চলে যে ধরে নেন 5% বা 5%ই বলা চলে। এবং যেহেতু তারা হচ্ছে একটা দামি অঞ্চল একটা দাবি করছে, ধরতে গেলে এটা বাংলাদেশের 15% সমান। মানে এটা অত্যন্ত একটা দামি একটা অঞ্চল, চট্টগ্রাম পার্বত্য অঞ্চল। এটা বাংলাদেশের একটা সম্পদ, এটা আমাদের রক্ষা করার দায়িত্ব। আর যদি ক্ষুদ্র নিগোষ্ঠীরা যদি নিজেদেরকে আদিবাসী হিসেবে যদি দাবি করতে চায় তাহলে তাদেরকে প্রথমে উপজাতি হতে হবে। তারা তো এখনও ছড়িয়ে পড়তেই পারেনি। তারা হচ্ছে পার্বত্য অঞ্চলেই খালি আধিপত্য বিস্তার করছে। তারা হচ্ছে কি বলবো, তারা হচ্ছে অস্ত্র নিয়ে হচ্ছে তারা একটা অঞ্চল একটা গ্রাম নিয়ে তারা যুদ্ধ করেছে, জাস্ট একটা গ্রাম। যদি আমি বলি আপনাদেরকে যে চাকমারা যতটুকু অংশ গ্রাম নিয়ে যুদ্ধ করছে সেই অনুসারে সাঁওতালদের যদি গ্রামের কথা বলি তাদের আধিপত্য কিন্তু অনেক চাকমাদের তুলনায় সাঁওতালদের কিন্তু আধিপত্য অনেক। তো সাঁওতালরা কখনো হচ্ছে আন্দোলন করেনি। এবং শুধুমাত্র তাই নয়, সাঁওতালদের যদি একটা বিশেষ গুণের কথা বলি, সাঁওতালরা কিন্তু অত্যন্ত একটা সময় ভয়ঙ্কর ছিল। তাদের দেখে ব্রিটিশরা ভয় পেত। সাঁওতাল গ্রাম দেখলে ব্রিটিশরা দূরে দূরে পালাতো। সেই সময় হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী জেলার মানে নওগাঁ বা এগুলো জেলার মানে যে অঞ্চলগুলোতে ব্রিটিশ শাসকেরা হচ্ছে নীল চাষ করাতো, সেই জায়গায় গ্রামগুলো যেখানে ছিল সেখানে যেতে তারা ভয় পেত। এবং এমনও কথা শোনা যায় যে তারা হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিকদের পায়ের তলায় পিষে পর্যন্ত মেরে ফেলেছে, এমন ইতিহাসও আছে সাঁওতালেরা ইতিহাসে। এবং তারা কিন্তু ধরতে গেলে বর্তমানের হিন্দুদের সাথে মানে মিশে গেছে। ধরতে পারলে হিন্দু বাঙালি সমাজ বা মুসলিম বাঙালি সমাজ বা খ্রিস্টান বাঙালি সমাজের সাথে মিশে গেছে। তাদের কোনো ভেদাভেদ নাই, কিন্তু শুধুমাত্র ভেদাভেদ আছে, শুধুমাত্র এতদিন পর্যন্ত মিশতে পারেনি যারা, তারা যে চট্টগ্রামের কিছু উপজাতি বলবো, উপজাতিও বলা যাবে না এদেরকে, শুধু ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতি যারা ইতিহাস সম্পর্কে জানে তারা খুব জানে যে ভালো করে যে উপজাতি কারা। এরা এখন উপজাতি হতে পারেনি, সুতরাং এই অঞ্চলের এরা মোটেও দাবিদার এখনও নয়। এই অঞ্চলের দাবিদার এরা না। এই অঞ্চলের দাবিদার যদি বলি, বাংলাদেশের দাবিদার যদি বলি, শুধুমাত্র এখন আসল দাবিদার যদি বলি সাঁওতাল, ওরাও রাজবংশী এরাই। শুধুমাত্র তাই না, বাঙালিরও একটা দাবিদার। তারা হচ্ছে বাঙালি হিন্দু বলেন মুসলিম বলেন, তারা একটা দাবিদার এই বাংলার। ত্রিপুরারাও একটা ভালো পজিশনে আছে, মানে এরাও একটা ভালো পজিশনে। এরা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে ধরতে গেলে। এরা হচ্ছে বাংলাদেশের সাথে মিশে গেছে, কিন্তু একটা গোত্রর জন্য আমাদের বাংলাদেশের মানে খুবই সামান্য একটা গোত্র, এই রেটের একটা গোত্রর জন্য আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে চলেছে, যেটা আমরা এখন পর্যন্ত সামলাতে পারছি না। আমাদের বাঙালি ভাইদের আমরা জানি যে জমি দখল হয়ে গেছে চাকমাদের কাছে, যার কারণে চাকমাদেরও হচ্ছে অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়ে গেছে। তো সর্বপ্রথমে বলবো যে সার্বভৌমত্ব বজায় রাখতে হবে, জাত ভেদাভেদ করা চলবে না। লালন শাহ একটাই কথা বলে গেছিলেন, জাত গেল বলে একই আহারে কার কান্না। ধন্যবাদ সবাইকে।